নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি বনফুলের লেখা বিখ্যাত উপন্যাস অগ্নিশ্বর। শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। ডাক্তার অগ্নিশ্বর মুখোপাধ্যায় সার্থকনামা ব্যক্তি। জানি না এখন তাহার চেহারা কেমন আছে, কিন্তু 30 বৎসর পূর্বে তিনি দেখিতে মূর্তিমান অগ্নিশিখার মতোই ছিলেন, যেমন উজ্জ্বল তেমনি প্রখর। কিন্তু অগ্নির সহিত তাহার সাদৃশ্য ওইখানেই শেষ হইয়াছে। তাহার বাহিরের খোলসটার অন্তরালে তাহার মর্মভেদী ব্যঙ্গতীক্ষ্ণ তীব্রতার নেপথ্যে যে স্নেহাতুর আদর্শবাদী ন্যায়পরায়ণ পরার্থপর সত্তাটি ছিল, লেলিহান অগ্নিশিখার তাহা থাকে না। তাহার এই সত্তাটি কিন্তু অধিকাংশ লোকেরই নয়নগোচর হইত না। কিন্তু যখন কাহারও হৃদয় বা মস্তক লক্ষ্য করিয়া ব্যঙ্গের তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করিতেন, তখন সে বেচারির মনে রাগ ছাড়া অন্য কোনো ভাবোদ্রেক হওয়ার সম্ভাবনা থাকিত না। তিনি অন্য ভাবোদ্রেক করিতে চাহিতেনও না। লোকে যেমন মশা, ছারপোকা, সাপ, ব্যাঙকে ঘর হইতে তাড়ায়, তিনি তেমনি অধিকাংশ লোককে নিজের সান্নিধ্য হইতে বিতাড়িত করিতেন। কোনো প্রকার বোকামি, গোঁড়ামি, ভণ্ডামি, ন্যাকামি তিনি সহ্য করিতে পারিতেন না। প্রায়ই বলিতেন, বাইবেলে পড়েছি মানুষের মুখে একটা ডিভাইন লোক আছে, কিন্তু আমি তো বোভাইন লোক ছাড়া আর কিছু দেখতে পাই না। তার সঙ্গে পেজমিরও মিশেল আছে, সব বোকা বদমাইশের দল। এর সঙ্গে আমার প্রথম সংস্পর্শ ছাত্র জীবনে। ইনি তখন ছিলেন রেলের মেডিকেল অফিসার। সে যুগে গভর্নমেন্ট অফিসারই রেলের মেডিকেল অফিসার রূপে কাজ করিতেন। অগ্নিশ্বর মুখোপাধ্যায় কাজে যোগদান করিয়াই এমন একটা কাণ্ড করিলেন যে রেলের বাবুদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হইল। তিনি আসিয়াই শুনিলেন যে তাহার পূর্ববর্তী মেডিকেল অফিসার অন্নদা ঘোষালের সহিত রেলের বাবুরা নাকি বড়ই দুর্ব্যবহার করিয়াছেন। ডাক্তার ঘোষাল ভালো মানুষ লোক ছিলেন, সকলকে বিনা পয়সায় দেখিতেন, বিনা পয়সায় সার্টিফিকেটও দিতেন, যে যখন ডাকিত তখনই ছুটিতেন। কিন্তু সাধারণত যাহা হয় তাহাই হইল। সকলকে সন্তুষ্ট করিতে গিয়া শেষ পর্যন্ত তিনি সকলকেই অসন্তুষ্ট করিয়া ফেলিলেন। তাহার নামে ওপরওয়ালার কাছে দরখাস্ত গেল। তিনি যে মিথ্যা সার্টিফিকেট দেন তাহাও প্রমাণিত হইল। ডাক্তার ঘোষাল হতমান হইয়া বদলি হইয়া গেলেন। তাহার সার্ভিস রেকর্ডে কলঙ্কের ছাপ পড়িল। অগ্নিশ্বর যখন মেডিকেল কলেজের ছাত্র, ডাক্তার ঘোষাল তখন সেখানে হাউস সার্জন ছিলেন। তাই তাহাকে তিনি মাস্টারমশাই বলিয়া ডাকিতেন এবং তাহার উদার স্বভাবের জন্য ভক্তিও করিতেন। চার্জ লইবার সময় ডাক্তার ঘোষালের মুখে অগ্নিশ্বর সমস্ত শুনিলেন এবং তাহার চোখে জল দেখিয়া বিচলিতও হইলেন। ঘোষাল ধরা গলায় বলিয়া গেলেন, বিশ্বাস করো, ওদের ভালোর জন্যেই এসব করেছিলাম আমি। ওরা শেষটা যে আমাকে এমন দাগা দেবে তা আমি ভাবতে পারিনি। পরদিন সকালে অগ্নিশ্বর অফিসে গিয়া দেখিলেন যে একটি স্থূলকায় বেঁটে কালো লোক একটি চেয়ারে গদিয়ান হইয়া বসিয়া আছে। নমস্কার, আপনি নতুন ডাক্তারবাবু নাকি? হ্যাঁ, আপনি কে? আমার নাম সর্বেশ্বর সান্যাল, আমি এখানকার ডিটিএস অফিসের বড়বাবু। আমার সঙ্গে কি দরকার আপনার? আজ 3 দিন থেকে আমার ছোট্ট মেয়েটার হুপিং কাশি হয়েছে। আপনি এখানে কেন? বাইরে বারান্দায় ওই কাঠের রেলিংটার ওপারে গিয়ে দাঁড়ান। তারপর ডাক্তার লতিফ আপনার মেয়ের কথা শুনে ওষুধের ব্যবস্থা করে দেবেন। এখানে রোগীদের বসবার জায়গা নয়, বাইরে যান। তাহার কণ্ঠস্বরে এমন একটা দৃঢ়তা ধ্বনিত হইল যে সর্বেশ্বরবাবু উঠিয়া পড়িলেন। আমরা এখানেই তো বরাবর এসে বসেছি,
আর বসতে পাবেন না। কারণটা জানতে পারি কি? কারণ আপনি চ্যারিটেবল হাসপাতালে ওষুধ ভিক্ষে করতে এসেছেন। ভিখিরিদের কেউ চেয়ারে বসতে দেয় না, বসতে দেবার নিয়ম নেই। ওই দেখুন, লেবেল লটকানো রয়েছে, ফর আউটডোর পেশেন্টস। ওইখানে যান। আপনি কোনো প্রেসক্রিপশন দেবেন না? এখন দেব না। ডাক্তার লতিফের ওষুধে যদি না সারে আর তিনি যদি আমাকে দেখতে বলেন তখন দেখব, তার আগে নয়। অগ্নিশ্বর টং করিয়া টেবিলের ঘণ্টা বাজাইলেন। চাপরাশি প্রবেশ করিল। বাবুকে আউটডোরে নিয়ে যাও। আমার বিনা হুকুমে এখানে কাউকে ঢুকতে দেবে না। যদি দাও, চাকরি যাবে। চাকরির প্রথম দিনেই তিনি যে চাবুক হাঁকড়াইলেন, তাহা সেখানকার রেলওয়ে কলোনির সকলের পিঠে জ্বালা ধরাইয়া দিল। কিন্তু তিনি চাবুক সম্বরণ করিলেন না, সপাসপ চালাইয়া যাইতে লাগিলেন। দ্বিতীয় ঘটনা ঘটিল সেই দিনই সন্ধ্যায়। ডাক্তারবাবু, আমার ছেলেটার 7 দিন থেকে জ্বর ছাড়ছে না। যদি আজ তো হাসপাতাল বন্ধ হয়ে গেছে, কাল সকাল 8টায় ডাক্তার লতিফের কাছে যাবেন। আমি আপনাকে কল দিতে এসেছি। আমি 16 টাকার কম ফি নিই না, সেটা আপনাকে জানিয়ে দেওয়া উচিত। আর টাকাটা অগ্রিম জমা করতে হবে। ভদ্রলোক বিস্ময় বিস্ফারিত নেত্রে অগ্নিশ্বরের মুখের দিকে চাহিয়া রহিলেন। অগ্নিশ্বর অগ্নিগর্ভ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, আমি অন্নদা ঘোষাল নই, আমি অগ্নিশ্বর মুখুজ্জে। আমার নিয়মকানুন অন্য রকম। ভদ্রলোকটি সহসা বলিয়া ফেলিলেন, আপনি ডাক্তার না পিশাচ? পিশাচ। বেশ, এই নিন 16 টাকা, চলুন। অগ্নিশ্বর তাহার বাসায় গেলেন। অনেকক্ষণ ধরিয়া ছেলেটিকে পরীক্ষা করিলেন। তাহার পর একটি প্রেসক্রিপশন লিখিয়া চলিয়া আসিলেন। ঘণ্টাখানেক পরে সেই ভদ্রলোকটি ছুটি আসিয়া বলিলেন, আপনি রোগীর বিছানায় আপনার ফিটা ফেলে এসেছেন স্যার? না, আমি ফেলে আসিনি। ও আর কেউ ফেলে গেছে বোধহয়। ভদ্রলোক বিস্মিত হইয়া চলিয়া গেলেন। যে জ্বর 7 দিনে ছাড়ে নাই, তাহা তাহার পরদিনই ছাড়িয়া গেল। তৃতীয় চাবুকটি পড়িল বীরু মিত্তিরের পিঠে। তিনিও অগ্নিশ্বরকে কল দিয়েছিলেন স্ত্রীর জ্বরের জন্য। অগ্নিশ্বর তাহাকে একটি প্রেসক্রিপশন লিখিয়া দিলেন। কুইনিন মিক্সচার, 6 দাগ। 3 দাগ খাইয়াই জ্বর ছাড়িয়া গেল। হোমিওপ্যাথিতে বিশ্বাসী বীরু মিত্তির আবার অগ্নিশ্বরের কাছে গেলেন। স্যার, 3 দাগ খেয়েই জ্বরটা ছেড়ে গেছে, বাকি 3 দাগ খাওয়াবো কি? শুনেছি কুইনিন ওষুধটা একটু তীব্র। অগ্নিশ্বর একটা বই পড়িতেছিলেন। বই হইতে মুখ তুলিয়া বলিলেন, আপনার গালে যদি ঠাস ঠাস করে 6টা চর মারা দরকার হয়, 3 চরে সানাবে কি? 6টা চরই মারতে হবে। 3 দাগ ওষুধে হলে আমি 6 দাগ দিয়েছি কেন? অগ্নিশ্বর চোখ পাকাইয়া উঠিয়া দাঁড়াইয়াছিলেন। বীরু মিত্তির অবিলম্বে সরিয়া পড়িলেন। চতুর্থ যে ঘটনাটি পল্লবিত হইয়া চতুর্দিকে ছড়াইয়া পড়িয়াছিল, সেটি ঘটিয়াছিল প্রায় মাসখানেক পরে। স্থানীয় রেলওয়ে ইঞ্জিনিয়ার যোগেশ রক্ষিত রেলওয়ে কোম্পানিতে একজন মান্যগণ্য ব্যক্তি। গোঁপ জোড়া বেশ পুষ্ট, বুকের ছাতি বেশ চওড়া, হাত পায়ের পেশিগুলি বেশ সমৃদ্ধ, চোখ দুটি বেশ বড় বড় এবং লাল, দেহের বর্ণ মসি নিন্দিত। তাহার গর্ব যে তিনি যাত্রার সহিত মেশেন না, আলাপ করিবার মতো লোকই নাই শহরে, এই তাহার ধারণা। মাঝে মাঝে ফিরিঙ্গি ডিটিএস মিস্টার স্কটের বাড়িতেই যান যখন সময় পান। ডাক্তার অন্নদা ঘোষালকে তিনি মানুষের মধ্যেই গণ্য করিতেন না। বলিতেন, উনি হচ্ছেন কাদার গোঁজ, যেদিকে টান সেই দিকেই হেলিয়া থাকিবে। যদিও অগ্নিশ্বরের কড়া ব্যবহারে সকলে প্রথমটা কিংকর্তব্য বিমূঢ় হইয়া পড়িয়াছিল, কিন্তু অগ্নিশ্বর নিজের ব্যক্তিত্ব, চিকিৎসা নৈপুণ্য এবং চরিত্রের জোরে
সকলের অন্তরে প্রবেশ করিয়াছিলেন, মাখনের তালের ভিতর ছুরির মতো। তাহাকে অস্বীকার করিবার উপায় ছিল না। তিনি কড়া লোক সন্দেহ নাই, কিন্তু ডাক্তারও অসম্ভব রকম ভালো। তাছাড়া কিছুদিনের মধ্যে প্রকাশ হইয়া পড়িল তিনি লেখকও, ছবিও আঁকিতে পারেন। ছদ্মনামে সেসব লেখা আর ছবি ছাপাও হয়। কিছুদিনের মধ্যেই আশঙ্কা, সম্মান, কৌতূহল মিশ্রিত একটা আবহাওয়া সৃষ্টি করিয়া ফেলিলেন তিনি নিজের চারদিকে। তিনি কখনো কাহারও বাড়িতে যাইতেন না। অবসর সময় নিজের ড্রয়িং রুমের ইজি চেয়ারে বসিয়া থাকিতেন আর পা দোলাইতেন, মুখে চুরুট, হাতে বই। ইঞ্জিনিয়ার যোগেশ রক্ষিত একদিন স্থির করিলেন তিনি অগ্নিশ্বর ডাক্তারের উপর অনুগ্রহ করিবেন, অর্থাৎ তাহার বাড়ি গিয়া তাহার সহিত গল্প করিয়া আপ্যায়িত করিবেন তাহাকে। গেলেন একদিন। অগ্নিশ্বরের সহিত তাহার সাধারণভাবে আলাপ ছিল, একজন অফিসারের সঙ্গে আর একজন অফিসারের যেমন থাকে। গুড মর্নিং ডাক্তারবাবু, কেমন আছেন? প্রবলভাবে ভালো আছি। ঘরে বাইরে পড়ে শেষ করলুম একটু আগে। ঘরে বাইরে? সেটা আবার কি? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন? হ্যাঁ, ওই যিনি বোলপুরে শান্তিনিকেতন করেছেন তিনিই তো? হ্যাঁ, তিনি বইও লেখেন। ও, ইহার পর রক্ষিত মহাশয় যেসব গল্প ফাঁদিলেন তাহা ইঞ্জিনিয়ারিং গল্প, এবং সমস্ত গল্পগুলির মধ্যে তাহার আমিত্ব কলকল নিনাদে আত্মজাহির করিতে লাগিল। তিনি কোথায় কোথায় ব্রিজ ডিজাইন করিয়াছেন, কোন কোন বিলাতি ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারকে থ করিয়া দিয়াছেন, তিনি না থাকিলে রেলের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিভাবে অচল হইয়া যাইত, এই সব গল্প। হঠাৎ অগ্নিশ্বর বলিলেন, দেখুন দেখুন, কেমন একটা অদ্ভুত পাখি, লেজটা ঠিক সাপের মতো। কই? ওই যে তেঁতুল গাছের ডালটায় বসে আছে। রক্ষিত মহাশয় ভালো করিয়া দেখিবার জন্য জানলার ধারে গেলেন এবং ঝুঁকিয়া ঝুঁকিয়া দেখিতে লাগিলেন। কই মশায়, কিছুই তো দেখতে পাচ্ছি না। পাবেন না, চলে আসুন। পাবো না কেন? দেখি, দাঁড়ান, কোন ডালটায়? ওরকম পাখি নেই ওখানে, চলে আসুন। আমি আপনার বাক্যস্রোতে ড্যাম দিয়ে দিলুম একটা। কথার তোরে দম বন্ধ হয়ে আসছিল। আসুন, চা খান। বেয়ারা চায়ের সরঞ্জাম আনিয়াছিল। অগ্নিশ্বর নিজেই চা ঢালিয়া দিতে লাগিলেন। গল্প আর জমিল না। আজ উঠি। টেবিলের ওপর ও বইটা কি? ঘরে বাইরে। ও, সেই যেটার কথা বলছিলেন, নিয়ে যেতে পারি কি? যান। আপনার নানা রকম বইটই কেনার বাতিক আছে না? তা আছে। আপনাদের মতো লোকের সঙ্গ তো জোটে না বড় একটা, বইটই নিয়েই থাকি। রক্ষিত মহাশয় 2 দিন পরেই ঘরে বাইরে খানি হাতে লইয়া আবার দেখা দিলেন। কি একটা বাজে বই দিয়েছেন মশাই, যাকে বলে ইমমরাল, এ একেবারে তাই। আমাদের ঝোকসু সর্দার কিছুদিন আগে একটা কুলির বউকে ভাগিয়ে নিয়ে এসেছিল। এ যে দেখছি সেই গল্পই। আরে ছি ছি ছি, একটা ভালো বই দিন এবার। ভালো বই? ভেবে দেখি, দাঁড়ান। ভালো বই কি আছে আমার? ও হ্যাঁ হ্যাঁ, আছে একখানা। অগ্নিশ্বর ভিতরে ঢুকিয়া গেলেন এবং একটা মোটা পাঁজি বাহির করিয়া আনিলেন। এইটে নিয়ে যান, অনেক ভালো ভালো কথা আছে এতে, ভালো লাগবে আপনার। যোগেশ রক্ষিতের চক্ষুস্থির হইয়া গেল। আমাকে ঠাট্টা করছেন? পাগল, অতটা বেরসিক আমি নই। হিজড়ের সঙ্গে প্রেম করা যায় নাকি? অগ্নিশ্বর আর বাক্যব্যয় না করিয়া ভিতরের দিকে চলিয়া গেলেন। সেই দিন হইতে যোগেশ রক্ষিত তাহার শত্রু হইয়া গেল, কিন্তু তবুও মাঝে মাঝে তাহার শরণাপন্ন হইতে হইত তাহাকে। বাড়িতে আসন্ন প্রসবা কন্যা, স্ত্রীর হাঁপানি, নিজেরও হাই ব্লাড প্রেশার, অগ্নিশ্বরকে তিনি পুরোপুরি বয়কট করিতে পারিলেন না।
আর যাই হোক, লোকটা ডাক্তার ভালো। তাহার কচি মেয়েটা কাশিয়া কাশিয়া সারা হইতেছিল। শহরের কত ডাক্তারের কত ওষুধই খাওয়ানো হইল, কিছুতেই কিছু হয় নাই। অগ্নিশ্বরকে ডাকা হইল। তিনি বলিলেন, নাকে একটু করে তেল বা লিকুইড প্যারাফিন দিন, তাহলেই সেরে যাবে, কোনো ওষুধ খাওয়াতে হবে না। তাই করা হইল এবং মেয়েটা সারিয়া গেল। সুতরাং অগ্নিশ্বরের সঙ্গে খোলাখুলিভাবে ঝগড়া তিনি করিতে পারিলেন না, কিন্তু হৃদ্যতাটা আর রহিল না। অগ্নিশ্বর কাহারও সহিত হৃদ্যতা করিতে চাহিতেনও না। পঞ্চম যে ঘটনাটি ঘটিল তাহা আরও চাঞ্চল্যজনক। সাহেব মহল পর্যন্ত বিচলিত হইয়া পড়িল। ডিটিএস মিস্টার স্কটের স্ত্রী আসন্ন প্রসবা। অগ্নিশ্বর একদিন গিয়া তাহাকে যথাবিধি পরীক্ষা করিয়া উপদেশ প্রভৃতি দিয়া আসিয়াছিলেন। দিন দুই পরে এক বেয়ারা সাহেবের এক চিঠি লইয়া আসিল। ডক্টর, কাম ইমিডিয়েটলি, মাই ওয়াইফ ইজ নট ফিলিং ওয়েল। একটা প্লিজ পর্যন্ত লেখে নাই লোকটা। অগ্নিশ্বর গেলেন না। তাহার অধীনে আব্দুল লতিফ নামে যে সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন ছিলেন তাহাকে বলিলেন, আপনি গিয়ে দেখে আসুন ব্যাপারটা কি, যদি দরকার হয় আমি যাব। যে অ্যাপেন্ডিসাইটিস কেসটা রেডি করতে বলেছিলাম সেটা রেডি হয়েছে? আজ্ঞে হ্যাঁ, ওটা এখনই অপারেশন করব, সব ঠিক করতে বলুন। আর আপনি গিয়ে চট করে দেখে আসুন মিসেস স্কটের কি হয়েছে। ডাক্তার আব্দুল লতিফ প্রবীণ ব্যক্তি, সেকেলে মুসলমান, লম্বা দাড়ি, চুস্ত পাজামা আচকান পরা, মাথায় লাল রঙের টিকিওয়ালা মুসলমানি টুপি, পান জর্দা খান, দাঁতগুলি কালো, অতিশয় সজ্জন। তিনি অগ্নিশ্বরের আদেশ শুনিয়া কুণ্ঠিতভাবে বলিলেন, হুজুর, আমাকে উনি ডাকেননি, আপনাকে ডেকেছেন। সাহেবটা একটু বাঘা গোছের, আমি গেলে কিছু বলবে না তো? আধ ঘণ্টা পরে আব্দুল লতিফ ফিরিয়া আসিলেন। মুখ থমথম করিতেছে। আমাকে যাচ্ছে তাই অপমান করে তাড়িয়ে দিলে হুজুর। এমন অপমানিত আমি জীবনে হইনি। আমি আগেই আপনাকে বলেছিলাম। আব্দুল লতিফের কণ্ঠস্বর কাঁপিয়া গেল। আই অ্যাম এক্সট্রিমলি সরি ডক্টর লতিফ। লোকটা যে এরকম বর্বর তা আন্দাজ করতে পারিনি। আমাকে ক্ষমা করুন। ডাক্তার লতিফের দুই হাত ধরিয়া তিনি ক্ষমা প্রার্থনা করিলেন। একটু পরেই মিস্টার স্কটের নিকট হইতে আরেকটি পত্র আসিল। চিঠির সুরটি একটু গরম। চিঠির বাংলা মর্ম এই, আমি চাই তুমি আসিয়া আমার স্ত্রীকে দেখো। ওই জরদগব লতিফকে দেখাইবার ইচ্ছা নাই, তুমি অবিলম্বে চলিয়া আইসো। অগ্নিশ্বর উত্তর দিলেন, সরি, আমার এখন যাইবার উপায় নাই। একটি অপারেশন লইয়া ব্যস্ত আছি। যদি আমার দেখা নিতান্তই প্রয়োজন মনে করেন, মিসেস স্কটকে এখানে পাঠাইয়া দিবেন। আমি একটি নার্স, 4টি বেয়ারা এবং একটি স্ট্রেচার পাঠাইয়া দিতেছি। বলা বাহুল্য, মিসেস স্কট স্ট্রেচার বাহিত হইয়া আসিলেন না। তাহার পেটের একধারটা সামান্য কুনকুন করিতেছিল মাত্র। স্ট্রেচার যখন গেল তখন তাহাও কমিয়া গিয়াছিল। ডিটিএস কিন্তু চটিয়া আগুন হইয়া রহিলেন। একটা নেটিভ ডাক্তার, তা হউন না তিনি মেডিকেল অফিসার, তাহার এত বড় স্পর্ধা। হাসপাতাল কমিটির তিনি একজন সদস্য ছিলেন। একটি মিটিংয়ে তিনি অগ্নিশ্বরকে বলিলেন, দেখো ডাক্তার, তোমার বিরুদ্ধে অনেক নালিশ শুনিতেছি। এমনকি আমার সহিত তুমি যে ব্যবহার করিয়াছ তাহা ভদ্রজনোচিত নহে। তুমি যদি... অগ্নিশ্বর তাহাকে থামাইয়া দিয়া বলিলেন, আপনারা সুসভ্য জাতির প্রতিভু। আপনাদের ব্যবহার, পোশাক, ভাষা সব আমরা নকল করি। সেদিন আপনি আপনার পিতার বয়সী ডাক্তার লতিফের সহিত যে ব্যবহার করিয়াছিলেন তাহা কি ভদ্রজনোচিত? বলিয়াই অগ্নিশ্বর উঠিয়া যাইতেছিলেন। সাহেব বলিলেন, দেখো ডাক্তার মুখার্জি, আমি এই রেলওয়ে কোম্পানির দণ্ডমুণ্ডের কর্তা। আমি যদি ইচ্ছা করি তোমাকে খুব বিপদে ফেলতে পারি, এ কথাটাও ভুলিও না। না, ভুলিব না।
আমার স্মৃতিশক্তি খুব খারাপ নয়। 7 দিন পরেই এক বিপর্যয় কাণ্ড ঘটিল। ওই জংশনটি হইতে প্রত্যহ 20টি গাড়ি ছাড়িত। একদিন দেখা গেল একটি গাড়িও ছাড়িবার আশা নাই। অগ্নিশ্বর সমস্ত ড্রাইভারগুলিকে 6 সার্টিফিকেট দিয়াছেন। একটিও বাড়তি ড্রাইভার নাই। ডিটিএস আপিসেও এত অধিক সংখ্যক কেরানি সহসা অসুস্থ হইয়া পড়িয়াছে যে আপিস বন্ধ হইবার উপক্রম। মিস্টার স্কট অগ্নিশ্বর মুখার্জির নিকট ছুটিয়া আসিলেন। এ কি কাণ্ড ডাক্তার মুখার্জি, এতগুলি লোক একসঙ্গে সিক হইল কি করিয়া? চট করিয়া তো ইহার জবাব দিতে পারি না, বইটই ঘাঁটিয়া দেখিতে হইবে। তবে এদেশে ম্যালেরিয়া ইনফ্লুয়েঞ্জা এইরূপ ঝাঁকে ঝাঁকেই হয়। গোটা 2 অ্যাপেন্ডিক্স, গোটা 6 হেপাটাইটিস, কয়েকটা প্লুরিসিও আছে। উহারা কি কাজ করিতে অক্ষম? আমাদের শাস্ত্রানুসারে উহাদের শুইয়া থাকা উচিত, কিন্তু আপনি দণ্ডমুণ্ডের কর্তা, আপনি হুকুম করিলে হয়তো উহারা কাজে যোগ দিবে। তবে যদি কেহ মরিয়া যায় তাহার দায়িত্ব আপনার, আমার নয়, কারণ আমার মতে উহাদের এখন শুইয়া থাকা উচিত। আমি এখন উহাদের একজনকেও ফিট সার্টিফিকেট দিব না। মিস্টার স্কট অনন্যপায় হইয়া অগ্নিশ্বরের চাকরির যিনি হর্তাকর্তা বিধাতা সেই আইজিকে টেলিগ্রাম করিলেন। আইজি আসিয়া অগ্নিশ্বরকে দেখিয়া বলিয়া উঠিলেন, হ্যালো অগ্নি, তুমি এখানে? হোয়াটস দ্য রাও অ্যাবাউট? অগ্নিশ্বর যখন মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তখন এই আইজি ছিলেন সেখানকার অধ্যাপক। প্রায় সব বিষয়ে স্বর্ণপদকপ্রাপ্ত অগ্নিশ্বরকে সেকালের কোনো অধ্যাপকই ভোলেন নাই। এই আইজি তো তাহাকে পুত্রবৎ স্নেহ করিতেন। তিনি সবিষয়ে প্রশ্ন করিলেন, ব্যাপার কি? ব্যাপার কিছুই নয়, আমি যাদের সিক মনে করেছি তাদের চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে ভর্তি করেছি। এর জন্যেই আমি মাইনে পাই। রেলগাড়ি চলবে কি না, ডিটিএস আপিস চলবে কি না, দ্যাট ইজ নট মাই কনসার্ন। ও নিয়ে মাথা ঘামাবার কথা নয় আমার। আইজি চক্ষু বিস্ফারিত করিয়া শুনিতেছিলেন। তাহার দৃষ্টি হইতে হাসি উপচাইয়া পড়িতে লাগিল। অগ্নিশ্বরকে তিনি চিনিতেন। এসব তো শুনেছি, কিন্তু আসল ব্যাপারটা কি? অগ্নিশ্বর এবার হাসিয়া ফেলিলেন। সেটা তো স্যার কথায় বলা যাবে না। এই রেলওয়ে কলোনির দণ্ডমুণ্ডের কর্তার ভদ্রতা জ্ঞানের সমালোচনা আমার মুখে মানাবেও না। কি হয়েছে বলো না, স্পিক দ্য ট্রুথ। তখন অধীশ্বর তাহাকে আগাগোড়া সব বলিলেন। সেকালের সাহেবদের মধ্যেও ভালো লোক অনেক ছিল। সব শুনিয়া তিনি বলিলেন, ঠিক করেছ তুমি। লিখিয়া গেলেন, ইনফ্লুয়েঞ্জা আর ম্যালেরিয়া এপিডেমিকের জন্যই এতগুলি লোক একসঙ্গে অসুস্থ হইয়া পড়িয়াছে। রেলের কাজ চালাইবার জন্য বাহির হইতে লোক আনানো হোক। যাইবার পূর্বে তিনি ডিটিএস মিস্টার স্কটকে আড়ালে বলিয়া গেলেন, অগ্নি খাঁটি ইস্পাতের তৈরি, শানিত তরবারি। উহাকে যদি ঠিকমতো ব্যবহার করিতে পারো অনেক উপকার পাইবে। বোকার মতো নাড়াচাড়া করিলে কিন্তু রক্তারক্তি হইবার সম্ভাবনা। এই ব্যাপারে অগ্নিশ্বরের খাতির আরও বাড়িয়া গেল। অমন দুঁদে স্কটকে নাজেহাল করিয়াছে, এ কি সোজালো? যে স্টেশনে অগ্নিশ্বর মেডিকেল অফিসার ছিলেন তাহার 2 স্টেশন পরে এক গ্রামে আমি থাকিতাম। আমি তখন স্কুলে পড়ি, কিন্তু অগ্নিশ্বরের কীর্তিকলাপ আমার অবেদিত ছিল না। তাহার চতুর্দিকে যে মহিমাদ্যুতি বিকৃত হইতেছিল তাহা ছড়াইয়া পড়িয়াছিল অনেক দূর পর্যন্ত। তাহার সম্বন্ধে প্রতিটি গল্প পল্লবিত হইয়া আমাদের চিত্তকে রঞ্জিত করিয়া দিত। এই লোকটিকে প্রত্যক্ষ দেখিবার সুযোগ একদিন আমার ঘটিয়া গেল। আমাদের বাড়িতে আমাদের দূর সম্পর্কিয়া একটি ভগ্নী আসিয়াছিলেন। তিনি সাংঘাতিক নিউমোনিয়া রোগে আক্রান্ত হইলেন। স্থানীয় ডাক্তার কুলদাবাবুর চিকিৎসা সত্ত্বেও রোগ বাড়িতে লাগিল। শেষে স্থির হইল ডাক্তার অগ্নিশ্বর মুখোপাধ্যায়কে ডাকা হোক। আমার উপর ভার পড়িল তাহাকে ডাকিয়া আনিবার। আমার বয়স তখন 16 বছর।
ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়া বাড়িতে বেকার বসিয়া আছি। কুলদাবাবুর পত্র লইয়া গেলাম তাহার কাছে। তাহার চেহারা দেখিয়া মুগ্ধ হইয়া গেলাম। সত্যি এই যে জ্বলন্ত অগ্নি। পত্র পড়িয়া বলিলেন, আচ্ছা, যাব 4টের ট্রেনে। তুমি খেয়ে এসেছ? জলখাবার খেয়ে এসেছি। খেয়ে নেব এখানে কোথাও হোটেলে। হোটেলে কেন? আমার এখানে খেতে আপত্তি আছে তোমার? ও, আমি মুরগি খাই, সেটা টের পেয়ে গেছো বুঝি? কি বলিব কণ্ঠিত মুখে চুপ করিয়া রহিলাম। মুরগি খেয়েছ এর আগে? না। খেতে আপত্তি আছে? আছে। বিপদে ফেললে দেখছি। মাছ খাও তো? খাই। বেশ, মাছের ঝোল ভাতেরই ব্যবস্থা হবে। খাইতে বসিয়া অনুভব করিলাম আমার জন্য মৈথিল পাচক দিয়া আলাদা রান্না করানো হইয়াছে। তিনি নিজে খান বাবুর্চির হাতে সাহেবিখানা। তখনও বিবাহ করেন নাই, বাড়িতে স্ত্রীলোক নাই, বাবুর্চি আর খানসামার সংসার। উঠানের একধারে দেখিলাম একটা প্রকাণ্ড খাঁচায় কতকগুলি মুরগি। আমি সমস্ত দিন ছিলাম, কিন্তু তাহার সহিত কথাবার্তা বিশেষ হয় নাই। তিনি হাসপাতালেই প্রায় সর্বক্ষণ ছিলেন। পরিবার জন্য আমাকে খান কয়েক বই দিয়া গিয়াছিলেন। তাহার মধ্যে রবীন্দ্রনাথের ঘরে বাইরে বইখানাও ছিল। সেটা আগে পড়ি নাই, পড়িয়া ফেলিলাম। ট্রেন ছাড়িবার কিছুক্ষণ পূর্বে আসিয়া হাজির হইলেন তিনি। স্নান করিলেন, তাহার পর বলিলেন, চলো এবার, ট্রেনের আর বেশি সময় নেই। বইগুলো পড়েছ? ঘরে বাইরেটা পড়েছি। কেমন লাগলো? বেশ লেগেছে, কিন্তু সন্দীপ আর একটু বেপরোয়া হলে আরও ভালো লাগতো। বাহ ছোকরা, তোমার তো বেশ বুদ্ধি দেখছি। খুব খুশি হলুম। আয়নার সামনে দাঁড়াইয়া তিনি টাই বাঁধিতে বাঁধিতে বলিলেন, আমি খুব খুশি হয়েছি তুমি মুরগি খাওনি দেখে। কি বলিব, চুপ করিয়া রহিলাম। আমার বোনকে ভালো করিয়া দেখিয়া তিনি বাহির হইয়া গেলেন। তাহার পর বাহিরে আসিয়া আমাদের বলিলেন, এর তো বাঁচবার আশা নেই। এখানকার ডাক্তারবাবু কি কি ওষুধ দিয়েছেন দেখি। প্রেসক্রিপশন বাহির করিয়া দিলাম। কুলদাবাবু ডাক্তারও নিকটে দাঁড়াইয়াছিলেন। আপনি বসুন। প্রেসক্রিপশনের ওপর চোখ বুলাইয়া বলিলেন, কোনো ওষুধই তো বাদ রাখেননি দেখছি। এই ওষুধগুলো কেন দিয়েছেন? তিনি প্রেসক্রিপশনের কয়েকটা ঔষধ আঙুল দিয়া দেখাইয়া দিলেন। কুলদাবাবু কোনো উত্তর না দিয়া ভ্রুকুঞ্চিত করিয়া রহিলেন কেবল। ভাবটা যেন, কেন দিয়াছি তাহা তোমার মতো অর্বাচীনকে বলিয়া লাভ কি? অগ্নিশ্বর কিন্তু নাছোড়। কেন দিয়েছেন এগুলো? সহসা কুলদাবাবুর জরাকুঞ্চিত মুখ হাসিতে উদ্ভাসিত হইয়া উঠিল। দিলে ক্ষতি তো নেই। ও, আপনার চিন্তাধারা নতুন রকম দেখছি। কিন্তু রোগী যে খাটে শুয়ে আছে তার নৈরিতকোণের পায়াটায় একজন বসে যদি দিনরাত হাওয়া করে যায়, তাতেও রোগীর কোনো ক্ষতি নেই। সেটা তো আপনার প্রেসক্রিপশানে দেখছি না। কুলদাবাবুর ছোট ছোট চক্ষু দুইটি অন্ধকারে বিড়ালের চোখের মতো জ্বলিতে লাগিল। মুখের কালো রঙে বেগুনির ছোপ পড়িল। আপনার বয়স কি 70 পেরিয়েছে? 72 চলছে। আর কেন, এইবার কাশিবাস করুন গিয়ে। ভালো কথা। আপনি কি এখানকার হাসপাতালে চাকরি করেন? এত বয়স পর্যন্ত তো চাকরি থাকবার কথা নয়। না, প্রাইভেট প্র্যাকটিস করি। এখানকার ডাক্তারবাবু ছুটিতে গেছেন, তাই তাঁর হয়ে হাসপাতালে কাজ করছি। ও আচ্ছা, উঠি। ফি কত দিতে হবে জিজ্ঞাসা করায় বলিলেন, 50 টাকা। টাকা আনিবার জন্য বাড়ির ভিতর ছুটিলাম। টাকা লইয়া ফিরিয়া আসিয়া দেখিলাম অগ্নিশ্বর ভুটুনের সহিত আলাপ করিতেছেন। ভুটুনের বয়স 6 বৎসর।
আমার ভাগনা, ইহারই মায়ের নিউমোনিয়া হইয়াছে। কানে গেল, তোমাকে সবচেয়ে ভালোবাসে কে? আমার ছোট মাসি। কোথা থাকেন? পাটনায়। পুরো নাম কি? আমি বললাম, কমলা বসু। টাকা লইয়া অগ্নিশ্বর চলিয়া গেলেন। দিন 7 পরে একটি মনি অর্ডার আসিল ভুটুনের নামে। তাহার ছোট মাসি তাহাকে 50 টাকা পাঠাইয়াছে। আমরা অবাক হইয়া গেলাম। সে তো ইতিপূর্বে কখনো টাকা করি পাঠায় নাই। টাকাটা পাইয়া অবশ্য সুবিধাই হইয়া গেল। ভুটুনের মায়ের শ্রাদ্ধের খরচটা কুলাইয়া গেল। শ্রাদ্ধে কুলদাবাবু ভুরি ভোজন করিলেন। তাহার খাওয়াটা সত্যই দেখিবার মতো হইয়াছিল। আরও কয়েকদিন পরে কমলার চিঠি আসিল। সে লিখিয়াছে, সে তো টাকা পাঠায় নাই। অগ্নিশ্বরের ওই এক ধরন ছিল। তিনি যখন কাহারও উপকার করিতেন তখন কাহাকেও সেটা জানিতে দিতেন না, এমনকি উপকৃতকে পর্যন্ত নয়। তাহার প্রিয় শিষ্য সুবিমল তাহাকে একবার জিজ্ঞাসাও করিয়াছিল তিনি কেন এমন করেন। অগ্নিশ্বর উত্তর দিয়াছিলেন, ওরে বাপরে, এরকম না করলে রক্ষে ছিল আমার। বিদ্যাসাগরের জীবনী পড়নি? যদি কারো উপকারটি করেছ, অমনি সে শত্রু হয়ে গেছে তোমার। মেরেই ফেললে ও লোকটাকে শেষ পর্যন্ত। এমনি তো দুবেলা খাচ্ছি পড়ছি, মোটামুটি সুখে আছি, এতেই তো অগণিত শত্রু সৃষ্টি হয়েছে। তার উপর তাদের পিঠে যদি উপকারের চাবুক পড়ে, তাহলে তো খেপে যাবে তারা, দেশ ছাড়া করবে আমাকে। অথচ উপকার না করেও পারি না। ওটা একটা রোগ বিশেষ, আর শর্ট অফ এক্সিবিশনিজম। যখন জাগার দেয় তখন বেইকতার হয়ে পড়তে হয়। তাই যথাসাধ্য লুকিয়ে করি। ছাত্রজীবনে অগ্নিশ্বর মুখুজ্জের সঙ্গে আমার আর দেখা হয় নাই। দ্বিতীয়বার দেখা হইয়াছিল আরও কয়েক বছর পরে, একেবারে বিভিন্ন পরিবেশে এবং পরিস্থিতিতে। তবু তাহার সব খবর আমি পাইতাম সুবিমলের কাছে। সে আমার সহপাঠী ছিল। দুজনে একসঙ্গে আইএসসি পড়িয়াছি। সে আইএসসি পাশ করিয়া মেডিকেল কলেজে গেল, আমি বিএসসি ক্লাসে ভর্তি হইলাম। সুবিমল যখন মেডিকেল কলেজের ছাত্র, সেই সময় অগ্নিশ্বর সেখানে ছিলেন। সুবিমল ছাত্রজীবনেই কবিতা গল্প লিখিয়া সাহিত্যিক খ্যাতি অর্জন করিয়াছিল। অগ্নিশ্বর তাহার প্রতি আকৃষ্ট হইলেন। তিনি যখন মেডিকেল কলেজ হইতে অন্যত্র চলিয়া গেলেন এবং সুবিমল যখন বার কয়েক ডাক্তারি ফেল করিয়া শেষ পর্যন্ত সাহিত্যকেই পেশারূপে গ্রহণ করিল, তখনও তাহার এই আকর্ষণ সমানভাবে প্রবল ছিল। সুবিমলকে লেখা তাহার চিঠিপত্র হইতে বোঝা যায় তিনি তাহাকে কতটা ভালোবাসিতেন এবং কিভাবে ভালোবাসিতেন। তাহার সর্বদা ভয় হইত, ওই যা, 5 জনে মিলিয়া এমন একটা প্রতিভাকে বুঝি নষ্ট করিয়া ফেলিল। মেডিকেল কলেজে যতদিন ছিলেন ততদিন যাচ্ছে তাই করিয়া গালাগালি দিতেন তাহাকে। বলিতেন, দেখো, আর 5 জনের মতো গালে ঠোঁটে রং মেখে রাংতার গয়না পরে ফিনফিনে রঙিন শাড়ির বাহার দিয়ে রাস্তার ধারে দাঁড়াতে যেও না। সত্যিকার রসিকের জন্য লেখো, তারই আশাপথ চেয়ে থাকো, তপস্যা করো। মতঙ্গ মুনির আশ্রমে সবরই যেমন প্রতীক্ষা করেছিল রামচন্দ্রের জন্য, তোমার প্রতীক্ষাও তেমনি হবে। সুবিমলকে লেখা কয়েকটা চিঠি আমি পাইয়াছি। পরে বিভিন্ন স্থান হইতে চিঠিগুলি তিনি তাহাকে লিখিয়াছিলেন। এই চিঠিগুলির মধ্যে তাহার মনের যে পরিচয় পাওয়া যায়, সেই পরিচয় বাহিরের লোক কখনো পায় নাই, কারণ সে পরিচয় তিনি কখনো কাহাকেও দেন নাই, দিতে চাহেন নাই। একটা চিঠিতে লিখিয়াছেন, আমার লেখার সম্বন্ধে আমি আনকনসার্ন থাকতে চাই। কর্ণের সঙ্গে কুন্তির যে সম্বন্ধ, আমার লেখার সঙ্গে আমার সম্পর্ক অনেকটা সেই রকম। ভবিষ্যৎ বংশীয়দের গুগলাইজ এবং সিনেমা স্ক্রিনে দুইয়ের মাঝখানে আমার এ ভাগ্যহত অপত্যকে
দাঁড় করাবার মতো বুকের পাটা আমার নেই। তুমি লিখেছ, আমার লেখা তোমার ভালো লাগে। আরও দু একজনের লেগেছে। আমার ছবির একজন সমজদার আছে জানি। আমার ডাক্তারিও একটা আর্ট, এবং তাকে আর্ট বলে কেউ কেউ হয়তো চিনতে পেরেছে। কিন্তু এদের কেউ পপুলার হবে না। যদি হয়তো নিজেদের রাধাপুত্র বলে পরিচিত করে তবে হবে। আমার লেখা আর একজনের হাত দিয়ে বেরোলে এত অপাংতেও হবে না। আমার ছবি একদিন আর একজনের নামে ছাপা হবে এবং নাম করবে। আমার ডাক্তারি কোনো ছাত্রের মারফত হয়তো তাক লাগাবে, কিন্তু আমার নামের সঙ্গে যুক্ত হয়ে এদের কোনো কল্যাণ নেই। বার্ধক্যের ব্রেন সফটনিংয়ের সঙ্গে সঙ্গে এইরকম একটা বিশ্বাস আমার দাঁড়িয়েছে। তোমার লেখা আমাকে পাঠাতে পারো। সমালোচনা করব ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। সমালোচনা মানেই তাই। আমার কেমন লাগলো সেইটি স্পষ্ট করে বলা। ম্যাথিউ আর্নল্ড বা রবীন্দ্রনাথের কথার চর্বিত চর্বণ করা নয়। প্রত্যেক সাহিত্যিকের জীবনেই কিছু না কিছু ট্র্যাজেডি আছে। তোমারও নিশ্চয় আছে, কিন্তু সে সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, অভিজ্ঞতা কম বলে। তাছাড়া তোমার নিজের চোখের দেখা জিনিসই তোমার আঁকায় ফুটবে ভালো। আমার ইমপ্রেশন হয়তো তোমার কাজে লাগবে না। আমার রেড হয়তো তোমার গ্রিন। এসব শোনবার পরও যদি লেখা পাঠাতে ইচ্ছা হয় পাঠিও। চিঠিপত্র হইতে মনে হয় সুবিমল তাহাকে লেখা পাঠাইত। একটা চিঠিতে দেখিতেছি, তোমার ওই ভুতুরে বইটার সম্বন্ধে আমার অনেক কিছু বলবার আছে, কিন্তু চিঠিতে বলা যাবে না। এরকম লেখায় তুমি অদ্বিতীয়। যেখানে তুমি অদ্বিতীয় সেখানে আমি কোনো ত্রুটি সহ্য করব না। তুমি লিখেছ খুব ভালো, কিন্তু সবটা এক সেটিংয়ে লিখেছ। একটু রয়ে বসে যদি লিখতে তো 500 টাইমস বেটার হতো। বই যত ভালো লাগে তত অস্বস্তি হতে থাকে। আ বিউটিফুল বাস্ট, ব্লাইন্ডিং লাভ, অ্যান অপরচুন মোমেন্ট অ্যান্ড আ রাপচার্ড পেরিনিয়াম। মনের ভিতর হায় হায় করতে থাকে। কেবল মনে হয়, আহা, যদি 2টি স্টিচ লাগানো হতো। চিঠিতে আর সমালোচনা করব না। চিঠি এক সিটিংয়ে লিখে ডাকে ফেলে দিই। তারপর মনে পড়তে থাকে, ওই যা, এখানটায় তো মনের ভাব পরিষ্কার করা হয়নি, ওখানটায় আর এক রকম করে লিখলে হতো, ওখানটায় 2 লাইন কম পড়েছে, ইত্যাদি। তারপর বুক চাপড়ানো আর রাতে অনিদ্রা। এ আর সহ্য হবে না। তবু চিঠিতে সমালোচনা করিতে তিনি ছাড়েননি। আর একটা চিঠিতে দেখিতেছি, তোমার লেখার অনেক লাইন বদলাইতে ইচ্ছা করে, অনেক প্যারা রিরাইট করতে ইচ্ছে হয়, কিন্তু বাঁচবার সময় আর সাহস হলো না। এই রকম বাছা একজনের কাজ নয়। তোমার চাল ডাল মশলাপাতি খুবই ভালো, কেবল কাঁকড় বাছা হয়নি। কাঁকড় বাছবার সময় তোমার নেই, আমারও নেই। আশা আছে বাংলাদেশের ফোকলা দাঁতে কাঁকড়গুলো অনাবিষ্কৃত থেকে যাবে। আর একটা চিঠি, তোমার সঙ্গে সুরে মিললে মনে করো স্নেহ প্রকাশ করছি, সুরে না মিললে মনে করো রাগ করেছি। এ তো মহা মুশকিল দেখছি। সুর মেলা না মেলার সঙ্গে স্নেহ বা রাগের কি সম্পর্ক? আমি দেখতে পাচ্ছি তোমার ও আমার রুচি বিভিন্ন। তোমার সঙ্গে আমার সুর মিলবে না। যৌবনের ঐশ্বর্যে তুমি অজস্র অসংযত বোল ফুটিয়ে চলেছ, আর আমি বৃদ্ধ, কানে কলম আর হাতে হিসাবের খাতা নিয়ে তোমার পিছনে পিছনে ধাওয়া করে বোঝাবার চেষ্টা করলুম। হায় হায়, এত অপচয় কেন? সমস্ত এনার্জিটা একাগ্র হয়ে একটা বোলে নিয়োজিত হলে যে 20 মণই আম ফলানো যেত। তোমার সৃজন তাণ্ডবে আমার হিতোপদেশ শতধা হয়ে দিক বিদিক ছড়িয়ে পড়ল দেখে আমি থমকে দাঁড়ালুম। ভেবে দেখলাম এইটাই ঠিক হয়েছে। তোমার জিনিয়াস তোমাকে যে পথে নিয়ে যাবে সেইটাই তোমার পথ। সে পথে আমার ইন্টারফেয়ারেন্স হয় নিজে ব্যর্থ হবে, নয় তোমাকে ব্যর্থ করবে। তাই অনেক ভেবেচিন্তে বার্ধক্যের মুখরতা সংযত করলুম। ওই তা জার্ক, এর মধ্যে রাগ কোথায়? মাইকেল বঙ্কিমকে আমি জিনিয়াস মনে করি,
কিন্তু তাঁদের প্রতিভা আমার বিজনবাসে সিগারেটের সহচরী হয়নি। তা বলি কি তাঁদের উচিত ছিল আমার পছন্দ মতো লেখা? মনে করেছিলুম তুমি ধীরভাবে বসে চিন্তা করলে হয়তো ভালো ছবি আঁকতে পারবে, কিন্তু দেখছি ধীরভাবে বসে ভাবা তোমার পক্ষে অসম্ভব। সুতরাং আমি তোমার আশা ছেড়ে দিলুম। তোমার উপর নিজের রুচির জোয়াল চাপাবার স্পর্ধাও ছাড়লুম। এ থেকে কি বুঝলে আমি রাগ করেছি? বুঝলেও উপায় নেই। এরপর আর একটা চিঠি। সমালোচনার শেষ কথা বলেছি বলে বিজ্ঞাপন দিয়ে দেখছি প্রতিজ্ঞা রাখতে পারছি না, কারণ একটা কুকর্ম করে ফেলেছি। চিঠিটা বড় রূঢ় হয়ে গেছে। অতটা রূঢ় করবার ইচ্ছা ছিল না, হয়ে গেল শুধু উপমার খাতিরে। ওই আকারান্তের মন জোগাতে দু একটা খুন খারাপি করা বিচিত্র নয়। তাছাড়া লোককে খোঁচা দিয়ে কথা বলা আমার মজ্জাগত স্বভাব। তোমরা সব কলা গাছ কিংবা পেঁপে গাছ, প্রশস্ত চওড়া চওড়া পাতা, সুমিষ্ট ফল ফলাও। আর আমি হচ্ছি খেজুর। প্রত্যেক পাতার ডগায় ছুঁচ আছে। ফল যদি বা কখনো ফলে তা প্রায় কষা আর আঁটি সর্বস্ব। তোমাকে চেঁচে যে সুমিষ্ট রস বার করতে পারবে সেরকম পাপী তো দেখতে পাই না। রূঢ়তার জন্য ক্ষমা চাইছি। এইসব চিঠি পড়িয়া কাহারও যদি ধারণা হয় যে সুবিমলের লেখা তিনি ভালোবাসিতেন না, তাহা হইলে ধারণাটা ভুল হইবে। কারণ আমি তাহার একজন বন্ধুর নিকট ঠিক উল্টা কথা শুনিয়াছি। কথায় কথায় সুবিমলের কথা উঠিল। ভদ্রলোক বলিলেন, কাল অগ্নিশ্বর মুখুজ্জের কাছে গিয়েছিলাম। সুবিমলের লেখার কথা ওঠাতে তাকে বললাম, সুবিমলের রিভলিউশনটা দেখছ? অগ্নিশ্বর বললে, হ্যাঁ, দেখবার মতো। আমি মাঝে মাঝে তার নিন্দে করেছি, লম্বা লম্বা উপদেশ দিয়ে চিঠি লিখি। আমি বললাম, কিছু দরকার হবে না। পুরাতন পর্ণপুট দীর্ণ বিদীর্ণ করি, হি ইজ বন্ড টু কাম আউট। অগ্নিশ্বর শুনে লাফিয়ে উঠল, বলল, আমি অ্যাড করছি ইয়েস, রেসপ্লেন্ডেন্ট, রাথলেস অ্যান্ড ইরেসিস্টেবল। এই আমার বিশ্বাস। কারুর কাছে সমালোচনার কাঙাল হবার তার দরকার নেই। হি হ্যাজ গ্রোন বিয়ন্ড ইট অ্যান্ড অ্যাবাভ ইট। তাহার পর হাসিয়া বলিলেন, অগ্নি এখনও ঠিক তেমনই আছে। আমার সামনে এক প্রবীণ ডেপুটিকে যেভাবে অপমানটি করলে তার কহতব্য নয়। এই জন্যে ওর কিছু হলো না। তা না হলে অত ভালো ডাক্তার, অমন বিদ্বান লোক, ওর কি টাকার ভাবনা হবার কথা? ওর নিজের অবশ্য ভাবনা নেই, কিন্তু দেখে মনে হয় ওর চেয়ে অনেক বেশি নিকৃষ্ট ওর সহপাঠীরা যতটা আর্থিক স্বাচ্ছন্দ্য ভোগ করে ও ততটা পারে না। মাইনেটিই ওর সম্বল। ওই আগুনের কাছে কে যাবে বলো ছ্যাঁকা খাবার জন্যে? প্রবীণ ডেপুটিকে দেখে কষ্ট হলো আমার। প্রশ্ন করিলাম, কি হয়েছিল কি? যা সাধারণত হয় তাই, হিউম্যান উইকনেস। কিন্তু হিউম্যান উইকনেসকে ক্ষমা করার লোক তো অগ্নিশ্বর নয়। ভদ্রলোকের হাঁটুতে ব্যথা হয়েছিল, বোধহয় অনেক দিন আগেই হয়েছিল। তিনি বললেন, অগ্নিবাবু, এ হাঁটু তো সারল না, কত আর নেংচে নেংচে বেড়াই বলুন। আপনার প্রেসক্রিপশানটাই দিন, ট্রাই করে দেখি ওটা। আপনাকে তো প্রেসক্রিপশান দিয়েছিলাম একটা 3 মাস আগে, খাননি সে ওষুধ? অগ্নিশ্বরের প্রশ্ন শুনেই বুঝলাম গতিক ভালো নয়। ডেপুটি বললেন, না, সেটা আর খাওয়া হয়নি। আমার বেয়াই বললেন বিধানবাবুকে দেখাতে। তিনি ব্লাড কেমিস্ট্রি করালেন, পায়খানা পেচ্ছাবও পরীক্ষা করালেন। তারপরে এমন এক ওষুধ লিখে দিলেন যে ওষুধ জোগাড় করতেই মাসখানেক লেগে গেল। এখানে পাওয়া গেল না, বম্বে থেকে আনতে হলো। একটি গাদা দাম লাগলো, কিন্তু কিচ্ছু হলো না। তারপর গেলাম ব্রাউন সাহেবের কাছে। তিনি মালিশ দিলেন, ইঞ্জেকশন দিলেন, ওষুধও খাওয়ালেন 4-5 রকম। অগ্নিশ্বর জিজ্ঞেস করলেন,
আমার প্রেসক্রিপশনটা ব্যবহারই করেননি? না, সেটা আর ব্যবহার করা হয়নি, হারিয়েও ফেলেছি সেটা। দিন, আর একবার লিখে দিন, ট্রাই করে দেখি একবার ওটা। আর তো লিখব না, সেবারই একটা অন্যায় করে ফেলেছিলাম, ফি নিইনি। ডেপুটিবাবু একটু থতমত খেয়ে গেলেন, তারপর কাষ্ঠ হাসি হেসে বললেন, বেশ, এবার ফি দেব। কত ফি নেন আপনি? লক্ষ টাকা দিলেও আর লিখব না, গর্জন করে উঠল অগ্নিশ্বর। তারপর একটু থেমে বলল, একটি শর্তে লিখতে পারি, যদি ওই ফোলা হাঁটু গেড়ে করজোরে প্রার্থনা করেন। দয়া করে সেই প্রেসক্রিপশনটা আবার লিখে দিন, তবেই দেব, তা না হলে নয়। ভদ্রলোক গুম হয়ে বসে রইলেন মিনিট খানেক, তারপর উঠে গেলেন। যাবার সময় বলে গেলেন, আপনি যে এত অভদ্র তা জানা ছিল না আমার। অগ্নিশ্বর বসে বসে পা দোলাতে দোলাতে মুচকি মুচকি হাসতে লাগল। এ লোকের কখনো প্র্যাকটিস হয়? সত্যই, অগ্নিশ্বর মুখোপাধ্যায়ের প্র্যাকটিস হয় নাই। মাঝে মাঝে দু এক জায়গায় তাহার নাম হইয়াছে, হৈ হৈ করিয়া প্র্যাকটিসও হইয়াছে, কিন্তু তাহা অল্পদিন মাত্র। বদলির চাকরি, এক জায়গায় বেশি দিন তিনি থাকিতে পান নাই। এতক্ষণ শুনলেন বনফুলের লেখা অগ্নিশ্বর উপন্যাসটির প্রথম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।